মেঘ তুমি জানো আমি তোমার কাছে মিথ্যে বলবো না। তাহলে কেন করলে এটা? কি মনে হয়েছিল তোমার? গিনি, আমার আর নীলের দুটো আলাদা জায়গায় দুজন আলাদা মানুষের সঙ্গে বিয়ে হতে চলেছে। সেখানে তুমি আমাদের তার আগের দিন রাতে এক জায়গায় দেখা করিয়ে কি করতে চেয়েছিলে, কি দেখতে চেয়েছিলে আমাকে বলো প্লিজ, বলো না সত্যিটা। আর সত্যিটা যদি না বলার মতন হয় তাহলে বলো না, আমি যা বোঝার বুঝে নেবো, তুমি কিচ্ছু বলো না। এত সিরিয়াস কেন তুমি মেঘ? আমি তো আর সিরিয়াস থাকতে পারছি না। আমার মনে হচ্ছে আমি বলে দিই তোমাকে যে অন্য কারোর সাথে নয়, তোমাদের দুজনেরই বিয়েটা হচ্ছে। সত্যি কথাই বলছি মেঘ, আমি সত্যি জানি না তোমার ভালো লাগবে নাকি খারাপ লাগবে, তবে আমি এখনো চাই তুমি আর দাদাভাই। আমি আর দাদাভাই কি করি? কাল পালিয়ে যাই ওখান থেকে, না সকলের সামনে হাতাহাতি করি, কোনটা? জিষ্ণু প্লিজ বোঝাও না একটু মেঘকে। আসলে আমাদের মনে হয়েছিল তোমাদের দুজনের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে তাহলে। কি বলো তো, সেটা মিটিয়ে নেওয়ার বহু সময় আমরা পেয়েছি। নীল আমার কাছে এসেছে, আমাদের বাইরে দেখাও হয়েছে, কিন্তু তারপরেও কেন? তোমরা তো জানো আজ একটা লোকের সঙ্গে আমার বিয়ে হতে চলেছে। হ্যাঁ, দাদাভাইয়ের সঙ্গেই তো আজকে একটা মেয়ের বিয়ে হতে চলেছে। আজকেই তো দাদাভাইয়েরও অন্য একজনের সঙ্গে বিয়ে, সেটাই বলছি। তাহলে দুটো মানুষ যখন আলাদা আলাদা জীবন সঙ্গী বেছেছে, তাহলে তাদের পুরনো জীবন সঙ্গীদের সামনে ফেলে দেওয়াটা তো শুধু তাদের সাথে অন্যায় এমনটা নয়। গিনি, আমরা যাদের সঙ্গে জুড়তে চলেছি এটা কিন্তু তাদের সাথেও বিশ্বাসঘাতকতা করা। মেঘ বিশ্বাস করো, সত্যি আমি এত কিছু ভাবিনি। সত্যি হয়তো একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। সরি মেঘ, আমি আমরা বন্ধুত্বের মিস ইউজ করেছি। মেঘ প্লিজ আমাদের মাফ করে দাও। আমাদের এত বছরের বন্ধুত্ব একটা ভুলের জন্য তুমি সব শেষ করে দেবে? বরের বাড়ি থেকে তত্ত্ব এসে গেছে, গায়ে হলুদ হবে এবার। কাকিমণি, মেঘকে ডাকো। জিষ্ণু, গিনি, আমার তোমাদের দুজনকেই একটা কথা বলার আছে। আমার বিয়ের পর তোমাদের দুজনের কারোর সঙ্গেই আমার আর সম্পর্ক রাখা সম্ভব হবে না। মানে? কেন? কারণ আমি নীল বা নীলের পরিবারের কারোর সঙ্গেই কোনো যোগাযোগ রাখতে চাই না। আমি চাই না গিনি তোমার সঙ্গে আমার বারবার দেখা হোক, বা জিষ্ণু তোমার সঙ্গে। আমি জানি তুমি তো ওই পরিবারেরই সদস্য হবে, তাই আমি কোনোভাবেই নিজেকে আর দুর্বল করতে চাই না। প্লিজ, তোমাদের দেখলে আমার বারবার অতীত মনে আসবে। ভালো মন্দ, সুখ দুঃখ, কোনো অতীতের স্মৃতি থেকেই তারপর আমি আর বেরোতে পারবো না। তাই প্লিজ তোমরা আমার এই অনুরোধটা রেখো, আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করো না। বিষ্ণু, সন্ধ্যায় পারলে এদিকে একটু থেকো। আমি জানি এখন ও বাড়িতেও তোমার অনেক দায়িত্ব হয়েছে, কিন্তু বাপি তো তোমার উপর অনেক ভরসা করে। বাপির পাশে একটু থেকো আজকে, শেষবারের মতন এই অনুরোধটা করলাম। আসি। বুঝতেই পারছি না এটা কমেডি হচ্ছে না ট্র্যাজেডি। কিরে মেঘ, এখানে প্রেস মিডিয়া ফ্ল্যাশলাইট কিছু নেই, তাই জন্য নিজের গায়ে হলুদে তুই হাসবিও না? আমরা আছি তো, তোর নিজের মানুষ। এই সেলিব্রিটি হাবভাবটা এবার তুই একটু ছাড়, ত্যাগ কর। হাস একটু।
কষ্ট হচ্ছে নীল, বড্ড কষ্ট হচ্ছে। গিনির হাতে তোমাকে দেওয়া হলুদের দাগ দেখে আমার বুকের ভেতরটা মুচড়ে উঠেছিল। কেন বলতো নীল, কেন হয়ে গেল আমাদের জীবন এরকম? কেন তুমি আজকের এই ম্যাচিউরিটি সেদিন দেখাতে পারলে না? কেন হলুদ এত অবিশ্বাস করেছিলে আমাকে? কেন এত তিক্ততার জায়গায় চলে গেল আমাদের সম্পর্কটা, যেখানে দুজনকেই দুজনের থেকে 1000 মাইল দূরে সরে যেতে হলো? কেন যাকে তুমি সব নিয়ম নীতি উড়িয়ে দিয়ে বিয়ে করলে ওইভাবে, তাকে তুমি কেন সেই ভাসিয়ে দেওয়া ভালোবাসাটাই রাখতে পারলে না? আমি তো তোমার ভালোবাসাতেই আমার ঘর খুঁজে নিয়েছিলাম, আমার আশ্রয়। তুমি কেন সেই ঘরটা ছাড়খাড় করে দিলে নীল? শ্রাবণী, ওই যে হলুদের সাথে ছেলের বাড়ি থেকে বাটিটা দেয়। ওটা রাখ, এই গামছা কই? গামছা দাও, এরপর তো গায়ে হলুদে বসে যাবে। শোনো, বেশি হলুদ দিও না কিন্তু, ওবেলা আবার সাজুগুজুতে বসবে, বিউটিশিয়ানের রাগারাগি করবে। নাও দাও। হ্যাঁ হ্যাঁ কাকিমণি, আমরা জানি। আর তাছাড়া এখন তো সবাই নাকে আর গালেই হলুদ দেয়। পিসিমশাই, আপনি মেয়েকে হলুদ লাগাবেন না? না না, এসব মহিলাদের আচার আমি ওখানে কি করব? ময়ূরী, তুমি অন্তত বোনকে একটু হলুদ লাগাও। হ্যাঁ দেখি। নে, তোর গায়ে হলুদটা তাহলে শোধবোধ হয়েই গেল। না, এবার হলুদ দাও, তোমরা সবাই মিলে দাও, চলো। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। আচ্ছা শোনো, আমাদের কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ ওদিকে অনেক কাজ আছে, বুঝতে পেরেছো? চলো। চিনতে পারছো ম্যাডাম? চিনতে না হলেই বেশি খুশি হতাম। আমার ব্যাড লাক। আচ্ছা গিনি, এত কিছু যে করলে কি লাভ হলো? আমাকে দেখো, কিছুই তো করতে পারলে না, দিব্যি সুন্দর ঘুরে বেড়াচ্ছ। আমার বিশ্বাস তোমার এই সুখের দিন খুব ক্ষণস্থায়ী। শাস্তি তো তোমার হবেই, মনে রাখার মতো শাস্তি। তত্ত্ব নিয়ে এসছিলে নাকি? দেখলে তুমি আমাকে তত্ত্ব নিয়ে আসতে। যদিও সেটা হলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না। খুশি হচ্ছ না নাকি খুশি শো করছো না, এটাই তো আমার কিউরিওসিটি। নীলের বিয়ের দিন সকালবেলায় গিনি মেঘের বাড়ির কাছাকাছি কি করছে? যদিও তোমাকে কৈফিয়ত দেওয়ার খুব একটা প্রয়োজন বোধ করছি না, তবু তুমি মেঘের দিদি, তাই বলছি। মেঘের সঙ্গে আমার একটা অন্য সম্পর্ক আছে, যেটা চাইলেও তুমি বুঝতে পারবে না। একসময় রূপ নামে মানুষ দেখতে একজন পিশাচ, তোমার বন্ধু, আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছিল। তখন মেঘ আমাকে বাঁচিয়েছিল। আর যে প্রাণে বাঁচায় তাকে ঠিক কি বলে আমি জানি না। ও আমার কাছে বন্ধুর থেকে অনেক বেশি। আমি শুধু এইটুকু জানি যে আমি বাকি সারাটা জীবন জুড়ে মেঘের পাশে থাকবো সবসময়। আজকে মেঘের বিয়ে, তাই আমার দাদার বিয়ে হোক আর যাই হোক, মেঘের কাছে আমি আসবো না এটা তো হতে পারে না, তাই না? আজকে আসি, আর তোমার সঙ্গে দেখা হবে খুব শিগগির। আর কোথাও না হোক ঘটে। চলো জিষ্ণু। সবাই এখানে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছে। তোমার সুরটাও আমার বাড়ির লোকজনের থেকে আলাদা লাগলো না।
আদালতে দেখা হলে তো ঠিক আছে গিনি, কিন্তু যদি আজ সন্ধ্যায় এখানেই দেখা হয় তবে কি হবে আমি জানি না। কারোর তো তাহলে আজ শেষ দিন হবেই। মেঘ, মা আমার, তোর এই দুঃখী দুঃখী মুখটা যেন আজ সন্ধ্যেতে আর না থাকে রে। তুই যেন মনের আনন্দে একেবারে ঝলমল করিস। তোর এমন বিষণ্ণ মুখ আমাকে বড় কষ্ট দেয়। অনেক কিছু সয়েছিস তুই তোর এই ছোট্ট জীবনে। আর যেন কোনো কষ্ট, কোনো বেদনা তোকে ছুঁতে না পারে। নীল তার ভুল বুঝেছে, ওর পরিবারের সবাই তোকে চিনেছে। আশা করি এবার তারা তোকে তোর জীবনের সেরা সময়টা উপহার দেবে। আমি জানতাম তুমি এটাই পড়বে। কি করে? তুমি যে নীলকে তোমার সবটুকু দিয়ে গ্রহণ করেছো। চলো চলো চলো, এবার জলসুতে জি ওটা দে। চলো নাও, বরণ ডালা নিয়ে নাও তোমরা, চলো। সকলি ফুরালো স্বপ্ন প্রায়, কোথা সে লুকালো। আরো জল ঢালো মা, আরো জল ঢালো, আমার চোখের জল যাতে আড়াল হয়ে যায়। নীল, তোমারও কি আমার মতন এমন কষ্ট হচ্ছে? বুকের ভেতরটা কি এমনি করে মুচড়ে যাচ্ছে তোমারও? সব শেষ হয়ে গেল নীল, সব। আর কোনোদিন তুমি আমাকে কবিতা শোনাবে না রাত্রিরে, আর কোনোদিন আমি তোমার কানে গান শোনাবো না, আর কোনোদিন আমার গান শুধু তোমার জন্যই হবে না। কখন আর ছেলে মানুষই করবে না তুমি মেঘকে নিয়ে। আমি আর কোনোদিন অপেক্ষাও করব না তোমার ওই ছোট্ট ছোট্ট ছেলে মানুষগুলোর। কি করছি আমি? কেন সব ভাবছি একটা অন্য পুরুষের জন্য? কেন? মা, তোমাদের হলো? আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো বলো তো? ঠান্ডা লাগছে তো। হয়ে গেছে, এবার মুচিগুলো বাঁ পা দিয়ে ভাঙ, ভেঙে ঘরে চলে যা, ভালো করে স্নান করে নে। ভাঙ। তার মন কেমনের হাসি, তার জীবন জোড়া ভুল, সে অন্য কারো হাতে ইচ্ছে পুতুল, ইচ্ছে পুতুল। যাও ঘরে নিয়ে যাও ওকে। আর বেশিক্ষণ তোকে এই মানসিক যন্ত্রণা সইতে হবে না মা। যাকে তুই চিরকালের জন্য ভালোবেসেছিস, তোকে ছাড়া যার জীবন অন্ধকার, আজই তুই তার জীবনে আবার ফিরে যাবি, হাজার তারার আলো জ্বালিয়ে। সুখী হবি তুই মা। দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং। গিনি একেবারে তোমাদের বাড়ি এসে উপস্থিত? হ্যাঁ, দেখো আমি তো খেয়ালও করিনি ও কখন এসেছিল, কিন্তু যখন গায়ে হলুদ হচ্ছিল তখন ওরা বেরিয়ে যাচ্ছিল। তার মানে যখন মেঘের শ্বশুরবাড়ির লোক তত্ত্ব নিয়ে এসেছিল ঠিক ওই সময় ওরাও এসেছিল। তোমার মনে হচ্ছে না রূপ একটু বেশি কোইন্সিডেন্স? ও ময়ূরী, ময়ূরী ময়ূরী, তোমার ইমাজিনেশন পাওয়ার তো দেখছি একেবারে অন্য লেভেলে চলে গেছে, টপ লেভেলে। মানে গল্পের গরুকে তুমি গাছে না তুলে ছাড়বে না দেখছি। প্লিজ রূপ, না, আমি কিচ্ছু ইমাজিন করে বলছি না। আমি নিজের চোখে যেটা দেখেছি আমি সেটাই বলছি, আর সেটার উপরেই বেস করে একটা প্রপার ডিসিশনে আসতে চাইছি। এক সেকেন্ড। মানে তোমার ধারণা ওটা নীলদের বাড়ি থেকে আসা তত্ত্ব ছিল? সেটা হওয়াটা কি খুব অস্বাভাবিক কি? আচ্ছা ময়ূরী, সেটা যদি কোনোভাবে হয়ও, তোমার কি করার থাকতে পারে? মানে তোমার বাবা মা যদি
তোমাকে অন্ধকারে রেখে নীল আর মেঘের বিয়েটা দিয়ে দেয়, তোমার কি বা করার থাকতে পারে? কিছু করার থাকতে পারে সেটা মেনে নেওয়া ছাড়া? দেখো ময়ূরী, তোমার বাড়িতে কিন্তু তোমার পজিশন যথেষ্ট নড়বড়ে। ময়ূরী, এরপরে একটা লুজ বল দিলে সোজা কিন্তু মাঠের বাইরে বের করে দেবে, বুঝলে? তাই সাবধানে। ভুল করছো, আমার অনেক কিছু করার আছে। ফার্স্টলি সবটা অ্যাকসেপ্ট আমি কোনোদিনই করতে পারবো না, কোনোদিন করবও না। ওই মেঘ আমার জীবন নষ্ট করে দিয়েছে রূপ, আর আজ ওর বিয়েতে আমি শাঁখ বাজাবো, উলু দেবো, আর সেই বিয়ে আবার নীলের সঙ্গে হবে। এটা আমি অ্যাকসেপ্ট করবো, এত মহৎ আমি নই। আচ্ছা ময়ূরী, কি করবে বলো তো তুমি? তুমি যদি অশান্তি করো তাহলে তোমার বাবা ওই বাড়ি থেকে বের করে দেবে। কি করবে, তোমার কি করার আছে? সেই সুযোগটা বাবি পাবে না। তুমি সেসব কথা ছাড়ো, তুমি আমাকে আইডিয়া দাও। দেখো, মেঘের লাইফ হেল্প করতে পারলে তুমিও তো কম খুশি হবে না। আমি তোমাকে একটা গান দিতে পারি। গান কে আড়ালে নিয়ে যাও, পুল দ্য ট্রিগার, মেঘ শেষ, ব্যাস। কি বলো? ময়ূরী, পিস্তলে কোনো আওয়াজ হবে না এটুকু বলতে পারি। অবশ্য তারপর কি হবে সেটার গ্যারান্টি তো আমি দিতে পারবো না, সেটা আমি জানিও না। দেখো ময়ূরী, কিভাবে তুমি নিজেকে বাঁচাবে সেটা কিন্তু তোমাকে প্ল্যান করতে হবে। আচ্ছা ময়ূরী, একটা কথা জিজ্ঞেস করি তো, এই বিয়েটা যদি মেঘের সঙ্গে নীলের নাও হয়, তাও কি তোমার রিভেঞ্জ নেওয়ার কিছু নেই? মানে তুমি তো বলেছিলে যে মেঘ তোমার লাইফটা হেল করে দিয়েছে, এই রিজনটাই কি এনাফ নয় মেঘকে শেষ করে দেওয়ার জন্য? দেখো ময়ূরী, আজ বাড়িতে যথেষ্ট ভিড় থাকবে, আর এই পিস্তলে এম করা খুব ইজি, ভেরি ইজি। তুমি যদি চাও তো আমি তোমাকে একটা ডেমনস্ট্রেশনও দিয়ে দিতে পারি। আর ইউ সিরিয়াস রূপ? তুমি আবার অনিয়ম করছো? হ্যাঁ, এত বকা খাও তাতেও তোমার শিক্ষা হয় না। এই ছুরি, কোনটা অনিয়ম করেছি যে তুই দেখেছিস শুনি? দেখিনি বলেই তো মনের আনন্দে যা খুশি তাই করছো। মিষ্টি খেয়েছো, ভাজাভুজি খেয়েছো, সকালের ওষুধটা পর্যন্ত খেতে ভুলে গেছো। দাঁড়াও, আমি সব কথা বড় মামিকে বলবো। আমি এক্ষুনি বাড়ি মামিকে ডাকবো। তোমার বড় মামির ভয়ে আমি একবার সিঁধিয়ে রয়েছি। আমার বড় নাতির বিয়ে বলে কথা, আমি দুটো ভালো মন্দ খাবো না? আর যদি ভালো মন্দ খেতে নাই পারি, তাহলে ওইসব বিচ্ছিরি বিচ্ছিরি ওষুধগুলো গিলে আমার লাভটা কি? দূর কর ওই ওষুধগুলো। ও, তুমি আমার কোনো কথা কানে তুলবে না তো? বেশ বেশ, দেখো আমি বড় মামিকে ডাকছি। বড় মামি! এর মতো গলা, বড় মামি। ওরা এমনিতে বিয়ে নিয়ে ব্যস্ত, বাড়ি মাথায় করছে চিৎকার করে। হ্যাঁ, তুমি যে কোন ওষুধে জব্দ সেটা আমার থেকে কেউ ভালো জানে না। হ্যাঁ রে সুশীলা, আমাদের বড় বাবাজির মতিগতি কেমন রে? সত্যি বলবো, তোমার ওই বড় নাতির মতিগতি বোঝা না শিবেরও অসাধ্য। তবে সে যে খুশি হয়ে এই বিয়ে করছে না সেটা বলার জন্য হাত গুনতে লাগে না, মুখ দেখলেই বোঝা যায়। তবে এও বলছি বাপু, তোমরা কিন্তু ঠিক করছো না। আরে কোনটা ঠিক করছি না বলতো? ঈশ্বরের কাছে আমার মন প্রাণ সঁপে দিয়ে তাকে জিজ্ঞেস করে নিয়েছি, তিনি যখন মন থেকে সাড়া দিয়েছেন, ব্যাস আমি 100% নিশ্চিত যে আমি ঠিক। কোন ঠিক কাজের কথা বলছো ঠাম্মি? হ্যাঁ, কি নিয়ে কথা বলছিলে তোমরা? কোনটা ঠিক কাজ? আরে কি ঠিক কাজ? আমি কি জানি? হ্যাঁ, আমি কি জানি? চাপ বাবা, তাহলে কি নিয়ে কথা বলছিলে তোমরা? তুমি তো বলছিলে ঠিক কাজের মতো কোনো কিন্তু টিন্তু থাকে না। কেন বলছিলাম রে? আমি কি জানি? সব সময় তো ভুল বকছো, তাই হয়তো বকে গেছো। আমার কত কাজ পড়ে আছে। ওই ওই যে বড় মামাকে ডাকছে, আমি তাহলে গেলাম। অদ্ভুত ব্যাপার তো, একজন কি বলছে সেটা মনে করতে পারছে না, আর একজন সবকিছু শুনেও বলছে না কিছু শুনিনি। তোমরা দুজনেই তো গুজগুজ করছিলে।
ওই হতচ্ছাড়ি আমাকে ওষুধ খাওয়ানোর জন্য খিটিমিটি করছিল, তাই হয়তো করছিলাম, বয়স হয়েছে তো। শোন না দাদুভাই, বস না, আয় না, আয় আমার কাছে বস। কতদিন পর আমার ঘরে এলি বলতো? তা আসিস না, নিজে থেকেই এলি। ঘরের পাশ দিয়ে চলে যাস, বুড়ি ঘরে একটু উঁকি মেরেও দেখিস না। তোমার মনে হলো যে আমি তোমার ঘরে আসি না? কোথায় আসিস দাদা? তোর বিয়ে ঠিক হলো, ছুটি নেবার জন্য তুই দিল্লি চলে গেলি, আর তার আগে তো আমার উপর রাগ করে তুই ঘরেই আসতিস না। তোর যত অভিমান তোর এই ঠাম্মির ওপর। ঠাম্মি, আমি যা করছি ঠিক করছি? কিসের কথা বলছিস তুই? কোন ঠিক বেঠিকের কথা বলছিস? এই যে আমি তোমাদের জোড়াজুড়িতে বিয়েতে রাজি হয়ে গেলাম, আমি ঠিক করলাম? বুঝতে পারছি না ঠাম্মি, মন থেকে কোন রকম সায় পাচ্ছি না। দাদু ভাই রে, আমি খুব জানি আমার মেঘ দিদি ওদিকে এভাবেই ছটফটিয়ে মরছে। তোকে ছাড়া সে এখন আর কিছুই ভাবতে পারে না। তোদের এমনি মন পুড়তে পুড়তে যখন বিয়ের আসরে সামনাসামনি দেখা হবে, কি যে হবে তখন।